গল্পের শুরুটা হয় সবুজ গাছপালায় ঘেরা একটা অচেনা দ্বীপ দেখিয়ে। উপর থেকে দেখলে মনে হবে ভীষণ শান্ত আর সুন্দর, কিন্তু এই ঘন বনের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। বনের ভেতরে রাস্তা দিয়ে বেশ কিছু বড় বড় মিলিটারি গাড়ি আর হেলিকপ্টার যাচ্ছিল। যাওয়ার পথে হুট করে একটা ছোট সাপ গাড়ির চাকার নিচে পিষে যায়। খুব সাধারণ একটা ঘটনা মনে হলেও গাড়িটা চলে যাওয়ার পরই এক আজব কাণ্ড ঘটে। মরে যাওয়া সাপটি হঠাৎ করে নড়ে ওঠে এবং আবার জ্যান্ত হয়ে যায়। এই একটা ব্যাপারই পরিষ্কার হয়ে যায় যে এই দ্বীপে অদ্ভুত কিছু একটা চলছে। আসলে নীল নামের এক ব্যক্তি এই দ্বীপের মালিক ছিল। সে তার দুজন অ্যাসিস্ট্যান্টকে সাথে নিয়ে খুব কড়া সিকিউরিটির একটা হাইটেক রিসার্চ সেন্টারে যাচ্ছিল। একসময় তারা বিশাল সেই ল্যাবে গিয়ে পৌঁছায়। সেখানে বিজ্ঞানীরা সাপের উপরে খুব বিপজ্জনক জেনেটিক এক্সপেরিমেন্ট চালাচ্ছিল। ল্যাবের ভেতরের পরিবেশ তখন আতঙ্কে থমথম করছে। নীলের অ্যাসিস্ট্যান্ট খুব ভয় পেয়ে তাকে বলে তাদের সর্বশেষ পরীক্ষাটা ফেল হয়েছে। তাই নীলকে সাবধান করে বলে, আমাদের এই বেআইনি কাজ এখনই বন্ধ করা দরকার। এভাবে চললে বাইরের দুনিয়া সব জেনে যাবে আর পুরো প্রজেক্টটাই লস হবে। হাতে সময়ও খুব কম। কিন্তু ল্যাবের মেইন সায়েন্টিস্ট ডাক্তার কিউ নিজের জেদে অনড় থাকে। সে এতটাই জেদি হয়ে উঠেছিল যে কোনো বিপদের তোয়াক্কাই করছিল না। তার একটাই কথা, এখান থেকে পিছু হটলে কোটি কোটি টাকার ক্ষতি হবে। তাই যে কোনো উপায় এই এক্সপেরিমেন্ট চালাতেই হবে। এদিকে ল্যাবের বাইরে যা ঘটছিল তা কোনো ভয়ঙ্কর স্বপ্নের চেয়ে কম নয়। সেখানে বিজ্ঞানীরা বড় বড় গাড়ি থেকে বক্স নামিয়ে হাজার হাজার জেনেটিক্যাল মডিফাইড ছোট ছোট সাপ গর্তে ঢালছিল, যা দেখলে যে কারো চোখে কপালে উঠে যাবে। ঠিক তখনই নীল গিয়ে দাঁড়ায় একটা বিশাল কাচের চেম্বারের সামনে। সেই খাঁচার ভেতরে আটকে রাখা হয়েছে তাদের ল্যাবের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর সৃষ্টিকে, একটা রাক্ষসের দানব সাপ। ডক্টর কিউ নিজে এই দানবটাকে বানিয়েছে এবং এর ডিএনএ কাজে লাগিয়ে বাকি সাপগুলোকে আরও বেশি শক্তিশালী আর হিংস্র করার প্ল্যান করছে। পরিস্থিতি দেখে নীল বুঝতে পারে সবকিছু ধীরে ধীরে হাতের বাইরে চলে যাচ্ছে। এক চরম বিপদ ঘনিয়ে আসতে দেখে সে একটা বড় সিদ্ধান্ত নেয়। সে তখন তার টিমকে অর্ডার দেয় ল্যাবের সব ডাটা ডিলিট করে দিতে এবং কোনো প্রমাণ যেন বাকি না থাকে। পাশাপাশি সে সৈন্যদের বলে গর্তে থাকা হাজার হাজার সাপকে আগুনে পুড়িয়ে মারতে এবং পুরো ল্যাবটা ভেঙে গুড়িয়ে দিতে। এ কথা শুনে ডক্টরকেও নীলের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সে শেষ একটা সুযোগ চায়, কিন্তু নীল এবার আর কারো কথাই শোনে না। সে শক্ত মনে একটা বাটন টিপে দেয়। সাথে সাথে ল্যাবের সবচেয়ে কড়া বিষটা সরাসরি সে দানব সাপের শরীরে পুশ হয়ে যায়। কিন্তু এই মারাত্মক বিষ সাপটার কোনো ক্ষতি করতে পারে না। উল্টো সে যন্ত্রণায় ছটফট করতে করতে ভীষণ রেগে যায়। খাঁচার ভেতর থেকে দানবটা এমন জোরে জোরে চিৎকার দেয় যা ল্যাবের বাইরে থাকা হাজার হাজার সাপের কানে পৌঁছে যায়। লিডারের এই ডাক শুনে বাইরের ছোট ছোট সাপগুলো সব পাগল হয়ে ওঠে। ল্যাবের ভেতরে তখন তুমুল হুলস্থুল। দানব সাপটা তার কাচের দেয়াল ভাঙার জন্য আঁচড়াতে শুরু করে। নীল ভয় পেয়ে তাড়াহুড়ো করে ইমার্জেন্সি বার্ন সিস্টেমটা অন করে দেয়, যাতে সাপটা ওই খাঁচার ভেতরে পুড়ে ছাই হয়ে যায়। দেখতে দেখতে দাউ দাউ আগুন পুরো খাঁচাকে গ্রাস করে নেয়। কিন্তু সেই দানবটা এতটাই স্ট্রং ছিল যে আগুন তার বিন্দুমাত্র ক্ষতিও করতে পারে না। অন্যদিকে ল্যাবের বাইরে এক রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে যায়। গর্ত থেকে ছোট ছোট সাপগুলো দলে দলে বের হয়ে ওখানকার সৈন্য আর বিজ্ঞানীদের উপরে ঝাঁপিয়ে পড়ে। অবস্থা পুরোপুরি হাতের বাইরে চলে গেছে দেখে নীল তার লোকদের নিয়ে যান বাঁচাতে হেলিকপ্টারের দিকে দৌড়ে যায়। যাওয়ার আগে সে সৈন্যদের আদেশ দেয় বাকি সব বিজ্ঞানীদের গুলি করে মেরে ফেলতে, যাতে এই গোপন ল্যাবের কথা বাইরে কেউ কোনোদিন জানতে না পারে। কিন্তু তারা যে দানবটাকে বানিয়েছিল তাকে থামানোর ক্ষমতা কারোই ছিল না। সৈন্যরা তার উপর গুলি আর বোমা চালায়, কিন্তু কোনো কিছুতেই তাকে কাবু করা যাচ্ছিল না। শেষমেশ সব বাধা ভেঙে কাচের খাঁচা গুড়িয়ে দানব সাপটা বাইরে চলে আসে। সে এতটাই বিশাল ছিল যে আস্ত মানুষকে সে এক নিমেষে গিলে খেয়ে নিচ্ছিল। ল্যাব জুড়ে যখন এই তাণ্ডব চলছে, নীল তখন আরামে নিজের হেলিকপ্টারে গিয়ে বসে পড়ে। উড়ে যাওয়ার আগে সে তার লোককে বলে এখানে সব ঝামেলা মিটিয়ে তবে যেন তারা ফেরে। এই বলে সে নিজের জীবন বাঁচিয়ে আকাশপথে চলে যায়। এদিকে অসহায় অ্যাসিস্ট্যান্ট বাকি সৈন্যদের নিয়ে ল্যাবের দিকে পালানোর চেষ্টা করে, কিন্তু সাপের বিশাল বাহিনী চারদিক থেকে রাস্তা আটকে দেয়। ঠিক তখনই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে। বনের ভেতর থেকে লাফ দিয়ে সে দানব সাপটা বাতাসে উঠে থাকা হেলিকপ্টারকে মাঝ আকাশে পেঁচিয়ে ধরে এবং মাটিতে আছড়ে ফেলে। এদিকে অ্যাসিস্ট্যান্টরা বুঝে গিয়েছিল এই সামান্য কয়েকজন সৈন্য আর অস্ত্র নিয়ে এই দানবের সাথে লড়াই করা অসম্ভব। তাই কোনো উপায় না পেয়ে জীবন বাঁচাতে তারা ঘন বনের দিকে পালাতে শুরু করে। এর মধ্যে একজন সৈন্য একটা মিলিটারি গাড়ি নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দানব সাপটা ছিল নাছোড়বান্দা।
সে গাড়ির পিছু নেয়। প্রাণ ভয়ে খুব জোরে গাড়ি চালাতে গিয়ে ব্যালেন্স হারিয়ে বিশাল মিলিটারি ট্রাকটা পাহাড়ের খাদে গিয়ে পড়ে যায় এবং ওখানেই ওটাতে আগুন ধরে যায়। এদিকে নীলের সে অ্যাসিস্ট্যান্ট নিজেদের জীবন বাঁচাতে ঘন বনের মধ্যে অন্ধের মতো দৌড়াচ্ছিল। তাদেরকে অনেকগুলো ছোট ছোট সাপ ঘিরে ধরেছে। তারা সাপগুলোকে মেরে কোনোভাবে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু ভাগ্য তাদের সাথে ছিল না। দেখা যায় সে দানবটা আবারও তাদেরকে তাড়া করেছে। সাপটা আচমকা তাদের উপরে হামলা করে এবং একজন অ্যাসিস্ট্যান্ট ছিটকে পড়ে মারাত্মক জখম হয়। তার সঙ্গী মেয়েটি নিজের জীবনের তোয়াক্কা না করে তাকে বাঁচাতে এক দুঃসাহসিক কাজ করে বসে। সে পকেট থেকে একটা ছুরি বের করে সরাসরি সাপের গায়ে আঘাত করে। সাপটা যন্ত্রণা চিৎকার করে মেয়েটিকে ছুঁড়ে ফেলে দেয়। রক্তাক্ত মেয়েটি ওখানেই মারা যায়। নিজের চোখের সামনে বান্ধবীর এই অবস্থা দেখে অন্যজন পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু শোক করার মতো 1 সেকেন্ড সময়ও সে পায় না। সাপটা চোখের পলকে ঘুরে তাকেও নির্মমভাবে পিষে মেরে ফেলে। অন্যদিকে 2 জন সৈন্য নদীর দিকে ছুটে যায়। তারা একটা নৌকায় চড়ে নদীতে নেমে পড়ে এবং ভাবে এবার হয়তো বেঁচে গেল, কিন্তু তাদের এই শান্তি বেশিক্ষণ টেকে না। দানব সাপটা পানির মধ্যেও তাদের পিছু নেয় এবং নৌকাটা উল্টে দিয়ে তাদেরকে জ্যান্ত গিলে ফেলে। আর এভাবেই মাত্র কিছুক্ষণের মধ্যেই এই দানব সাপটা পুরো দ্বীপকে শ্মশান বানিয়ে দেয়। এরপর গল্পটা এগিয়ে যায় অনেক বছর পরে। এবার আমরা দেখতে পাই সমুদ্রের বুকে ভেসে থাকা একটা বিলাসবহুল জাহাজ। সেখানে সবকিছু খুব নর্মাল ছিল। চারদিকে জমকালো পার্টি চলছিল, গান বাজছিল আর মানুষ আনন্দে মেতে ওঠে। কিন্তু তারা বিন্দুমাত্র টের পায়নি যে তাদের এই আনন্দ শেষ হতে চলেছে। এই ভিড়ের মধ্যে আমরা ইয়ান নামের একটা ছেলেকে দেখতে পাই। ইয়ান দেখতে খুব হ্যান্ডসাম ছিল। হঠাৎ সে খেয়াল করে একটা মেয়ে লুকিয়ে লুকিয়ে তার কিছু ছবি তুলছে। ইয়ান তাকে হাতে নাতে ধরে ফেলে এবং জিজ্ঞেস করে, তুমি কেন আমার ছবি তুলছো? মেয়েটি নিজের পরিচয় দিয়ে বলে তার নাম লি এবং সে একটা ম্যাগাজিনে কাজ করে। কিন্তু ইয়ানের মনে সন্দেহ জাগে। সে লির হাত থেকে ক্যামেরাটা কেড়ে নিয়ে সব ছবি ডিলিট করে দেয়। ঠিক তখনই লি একটা রহস্যময় হাসি দিয়ে বলে, আমি খুব ভালো করে জানি তুমি কাকে খুঁজছো। লির মুখে এই কথা শুনে ইয়ান চমকে ওঠে, কিন্তু সে কোনো উত্তর দেওয়ার সুযোগই পায় না, কারণ ঠিক সেই মুহূর্তে পুরো জাহাজটা এক ভয়ানক কম্পনে কেঁপে ওঠে। পরক্ষণেই দেখা যায় এক শিউরে ওঠার মতো দৃশ্য। হাজার হাজার বিষাক্ত সাপ জাহাজের দেয়াল বেয়ে উপরে উঠছে। দেখতে দেখতে পুরো ডেক সাপে ছেয়ে যায়। একটু আগের আনন্দের পরিবেশ এক নিমেষে বদলে যায় মানুষের চিৎকার আর কান্নায়। ইয়ান এক মুহূর্ত সময় নষ্ট না করে বিপদের গভীরতা বুঝে ফেলে। সে লিকে শক্ত করে ধরে সেখান থেকে দৌড়াতে শুরু করে। পালাতে পালাতে সে জাহাজের একজন ক্রু মেম্বারকে থামিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করে আসলে কি হচ্ছে, কিন্তু সেই লোকটার মুখ থেকে কোনো কথা বের হওয়ার আগেই অন্ধকার পানি থেকে বের হয়ে আসে সেই ভয়ঙ্কর দানব সাপ। এক পলকে সে ক্রু মেম্বারকে গিলে ফেলে। আর এই সাপটাই হলো সেই দানব সাপ যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। সেই দানব সাপ দেখে সবাই আতঙ্কে জমে যায়। ইয়ান আর লি বুদ্ধির পরিচয় দেয়। তারা যত বেশি সম্ভব মানুষকে সাথে নিয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে। ডেক জুড়ে তখন কেবল কিলবিল করছে হাজার হাজার বিষাক্ত সাপ। আর এই সাপগুলি হলো সেই দ্বীপের গর্তে থাকা সাপের দল। রাস্তা তৈরি করতে ইয়ান একটা কুঠার তুলে নেয় এবং সাপগুলোকে কেটে কুচি কুচি করে এগোতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা একটা করিডরে এসে পৌঁছায়। সেখানে তারা দেখতে পায় এক স্বার্থপর ধনী লোক নিজেকে একটা ভিআইপি কেবিনে আটকে রেখেছে। বাইরে থাকা অসহায় মানুষগুলো বাঁচার জন্য দরজা খোলার অনুরোধ করছে, কিন্তু সেই নিষ্ঠুর লোকটার মন গলে না। তবে নিজের এই অন্যায়ের শাস্তি সে সাথে সাথেই পেয়ে যায়। ঘরের ভেন্টিলেটর দিয়ে ছোট ছোট বিষাক্ত সাপ ভেতরে প্রবেশ করে এবং তাকে কামড়াতে শুরু করে। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষেরা শুধু তার ছটফটানের শেষ চিৎকারটুকুই শুনতে পায়। ইয়ান সবাইকে সঙ্গে নিয়ে কোনোভাবে ইঞ্জিন রুমের দিকে দৌড়ে যায়। সেখানে দেখা যায় এক বৃদ্ধ লোককে, যিনি এই পরিস্থিতি থেকে নিজের নাতনিকে সুরক্ষা করার চেষ্টা করছিল। ইয়ান এক মুহূর্ত সময় নষ্ট না করে এদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই ইয়ান একটা বিষয় খেয়াল করে, এই সাপগুলো মূলত চোখে দেখে না। এরা মানুষের নড়াচড়ার আওয়াজ শুনে আক্রমণ করছে। সে ইশারায় সবাইকে সম্পূর্ণ নীরব থাকতে বলে। সবাই চুপচাপ একটি যন্ত্রের আড়ালে আত্মগোপন করে, এমনকি নিজেদের শ্বাসও আটকে রাখে। ঠিক ওই মুহূর্তে সে প্রকাণ্ড সাপটি ফুঁসতে ফুঁসতে ঘরের ভেতরে ঢুকে পড়ে। সে সবার খুব কাছে এসে বাতাসে কারো অস্তিত্ব খোঁজার চেষ্টা করে। কোনো শব্দ না পেয়ে সাপটি যখন প্রায় চলে যাচ্ছিল, ঠিক তখনই ঘটে এক বিরাট বিপর্যয়। দুর্ভাগ্যবশত একটি মেয়ের ফোন বেজে ওঠে। আওয়াজ হওয়া মাত্রই সাপটি হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে। মানুষগুলো এবার প্রাণ ভয়ে ওপরের দিকে ছুটতে শুরু করে। শেষমেশ তারা একটা বিশাল হিমাগারে ঢুকে পড়ে। তারা ঘরে ঢোকা মাত্রই ফ্রিজের ভারী লোহার দরজাটা লক হয়ে যায়।
সাপটা তাদের ধরতে বাইরের দরজায় একের পর এক জোরে ধাক্কা মারতে শুরু করে। দরজায় বিশাল দাগ পড়ে যায়, কিন্তু ভাগ্য ভালো থাকায় দরজাটা ভেঙে যায় না। তাই এই যাত্রায় তারা মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। কিছুক্ষণ পর বাইরের তাণ্ডব কমলে তাদের মনে হয় সাপটি বুঝে চলে গেছে, কিন্তু সংকট এখনো শেষ নয়। তারা যেখানে অবরুদ্ধ হয়েছে সেখানকার তাপমাত্রা দ্রুত কমছে। দীর্ঘক্ষণ এই ঠান্ডায় থাকলে তারা জমে প্রাণ হারাবে। কিন্তু তখনই ইয়ান লক্ষ্য করে দলের একটি ছেলেকে সাপে কামড়ে দিয়েছে। এই মুহূর্তে তাদের কাছে কোনো প্রতিষেধক ছিল না, আর সময়মতো চিকিৎসা না পেলে ছেলেটি বাঁচবে না। ইয়ান বুঝতে পারে এভাবে নিষ্ক্রিয় হয়ে বসে থাকলে সবাই মারা যাবে। সে নিজের জীবন বিপন্ন করে এক ভয়ানক পরিকল্পনা করে। তার উদ্দেশ্য ছিল সে বাইরে গিয়ে সাপের মনোযোগ অন্যদিকে সরাবে, যাতে বাকিরা পালানোর পথ পায়। কিন্তু তার বন্ধু জো তাকে আটকে দেয়। তারা কিছু বুঝে ওঠার আগেই সেই সাপে কাটা ছেলেটা আচমকা ফ্রিজের দরজা খুলে বাইরে দৌড়াতে শুরু করে। তার পায়ের শব্দ শুনে বড় সাপটা তার পেছনে দৌড়ে যায়। ছেলেটি আসলে জানতো সে বিষের কারণে এমনিতেই মারা যাবে, তাই নিজের জীবন দিয়ে বাকিদের বেঁচে ফেরার পথ করে দেয়। এই সুযোগে ফ্রিজের ঘর থেকে সবাই বের হয়ে আসে। সাপটাকে নিজের পেছনে তাড়া করিয়ে সে বুদ্ধির সাথে আবারও সে ফ্রিজের ভেতরে ঢুকে পড়ে এবং বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেয়। নিজের চোখের সামনে ছেলেটার এই মরণপণ চেষ্টা ইয়ানকে ভেতরে ভেতরে ভেঙে দিয়েছিল। একই সাথে তার মনে চরম রাগের জন্ম নেয়। বাকিদের নিয়ে তারা কোনো মতে জাহাজের মেন রুমে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে আরও খারাপ অবস্থা। চালক ইতোমধ্যেই মারা গেছেন এবং জাহাজটি মাঝ সমুদ্রে থেমে গেছে। তখন লি বলে সে জাহাজ চালাতে পারে, কিন্তু সে যখনই ইঞ্জিন চালু করার চেষ্টা করে তখন আস্ত জাহাজটা এক মস্ত বড় ঝাঁকুনিতে কেঁপে ওঠে। বাইরের অবস্থা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। সমুদ্রের পানির নিচ থেকে বের হয়ে আসে সে আগের দানব সাপটা। সে সাইজে এতটাই বড় হয়ে গেছে যে পুরো জাহাজটাকে নিজের শরীর দিয়ে পেঁচিয়ে ধরেছে। সে তার বিশাল মুখ দিয়ে জাহাজের ডেকের উপর বারবার আঘাত করতে শুরু করে। এই তাণ্ডব থামাতে ইয়ান আর জো বাইরে ছুটে যায়, কিন্তু সেই মনস্টার আকার আর শক্তি দেখে ইয়ান বুঝতে পারে এই জাহাজকে আর রক্ষা করা সম্ভব না। সে জোকে বলে সবাইকে লাইফ বোটে তুলে নিতে। বাকিরা যখন লাইফ বোটে উঠছিল, ইয়ান তখন নিজের জীবনের শেষ ঝুঁকি নিয়ে জাহাজের পেছনের দিকে চলে যায়। সে পুরো জাহাজ জুড়ে তেল ছড়াতে শুরু করে। সে মনে মনে ঠিক করে এই সাপটার সাথে সে আস্ত জাহাজটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবে। এইদিকে লি আর বাকিরা লাইফ বোটে নিরাপদ ছিল এবং খুব টেনশন নিয়ে ইয়ানের জন্য পথ চেয়ে থাকে। তারা তখন ভাবছিল যদি ইয়ান কোনো জাদুর ছোঁয়ায় বেঁচে ফেরে, কিন্তু আচমকাই জাহাজের ভেতর এক বিশাল বিস্ফোরণ ঘটে। দাউ দাউ করে জাহাজটি জ্বলে ওঠে এবং একদম শেষ হয়ে যায়। চোখের পলকে সবার সব আশা ভেঙে ঘুরে যায়। কিন্তু ঠিক তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। সমুদ্রের পানি থেকে ইয়ানকে মাথা উঁচিয়ে উঠতে দেখে সবার বুকে যেন প্রাণ ফিরে আসে। শেষ সময় সে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে সাথে লাইফ বোটের কাছে চলে আসে। সবাই মিলে তাকে টেনে নৌকায় তোলে, কিন্তু ক্লান্তির কারণে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকালে তাদের বোটটি এসে থামে এক অচেনা দ্বীপে। সকালের আলো ফুটতে ইয়ানের হুঁশ ফেরে। সে তখন বোটের সবাইকে ডেকে তোলে এবং তারা এই নতুন জায়গায় পা রাখে। কিন্তু এখানে এসেও তাদের কপাল ফেরেনি। তাদের জীবনকে এক নতুন বিপদের মুখে দাঁড় করিয়ে দেয়। একটা দানবের হাত থেকে তারা আগে বেঁচে ফিরেছে, কিন্তু এই দ্বীপে উৎপেতে ছিল আরও বড় বিপদ। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা মেয়ের পা একটা বড় পাথরের সাথে ধাক্কা খায়, আর অমনি পুরো মাটি যেন ভূমিকম্পর মতো কেঁপে ওঠে। এগুলো আসলে কোনো সাধারণ পাথর ছিল না, বরং রূপ বদলে থাকা বিশাল সাইজের সব ভয়ঙ্কর রাক্ষসী প্রাণী। মাটি ফুঁড়ে তারা বিকট আওয়াজে বেরিয়ে আসে এবং চোখের পলকে সেই মেয়েটিকে আস্ত গিলে ফেলে। বাকিরা নিজেদের রক্ষা করতে দানবগুলোর উপর পাল্টা হামলা শুরু করে, কিন্তু ইয়ান অবস্থা দেখে বুঝতে পারে এই দানবগুলো আসলে চোখে দেখে না, কিন্তু রক্তের গন্ধ এদের খেপিয়ে তোলে। যে মেয়েটির পায়ে পাথর লেগেছিল সে আগে থেকে কিছুটা জখম ছিল এবং তার শরীর থেকে বের হওয়া রক্তের গন্ধ পেয়ে এই দানবগুলো জেগে উঠেছে। ইয়ান এটা বুঝতে পারে যে এদের চোখের দৃষ্টি না থাকলেও শোনার ক্ষমতা খুব কড়া। সে সবাইকে একদম চুপচাপ পা টিপে টিপে হাঁটার কথা বলে, আর এভাবে খুব সাবধানে তারা দানবের চোখ ফাঁকি দিয়ে জঙ্গলের আরও ভেতরে চলে যায়। জঙ্গল পার হয়ে তারা মিলিটারিদের একটা ফেলে যাওয়া ক্যাম্পের খোঁজ পায়। সেখানে প্রচুর আধুনিক অস্ত্র আর বোমা জমা ছিল। নিজেদের সুরক্ষার জন্য তারা সেখান থেকে বন্দুক তুলে নেয়। ক্যাম্পে তারা একটি ওয়াকিটকিও খুঁজে পায়। ইয়ান সাহায্যের জন্য বারবার যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ওয়াকিটকিতে নেটওয়ার্ক না থাকায় এই চেষ্টায় কোনো লাভ হয় না। শেষমেশ না চাইতে তাদের আবার সামনের দিকে এগিয়ে যেতে হয়, কিন্তু কিছু দূর যেতেই সামনে হাজির হয় এক বিশাল মাকড়সা। সেই মাকড়সাটি তার বিষাক্ত হুল ফুটিয়ে 1 সেকেন্ডের মধ্যেই দলের একজনকে আস্ত গিলে ফেলে।
এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই ভয়ে দিশেহারা হয়ে পড়ে, নিজেদের বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে শুরু করে। অন্যদিকে মাকড়সাটির গতি থামাতে তার উপর এলোপাথারি গুলি আর বোমা ছুটতে থাকে, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয় না। প্রাণ ভয়ে ছুটতে ছুটতে অবশেষে তারা একটা রহস্যময় গোপন বিল্ডিংয়ে ঢুকে পড়ে। ভেতরে ছিল অন্ধকার আর ধুলোবালির আস্তরণ, চারপাশের দেয়ালে সাপের অদ্ভুত সব ছবি টাঙানো, আর মেঝেতে পড়েছিল বিজ্ঞানীদের পচে যাওয়া কঙ্কাল। এটা দেখে তারা থমকে যায়, কারণ এটা ছিল সেই প্রজেক্টের ল্যাব যেখানে সবকিছুর শুরু হয়েছিল। ঠিক তখনই হঠাৎ পুরো ল্যাবের লাইটগুলো দপদপ করে জ্বলে ওঠে। ইয়ান তখন অবাক হয়ে যায়, কারণ এই ল্যাবের মেন সুইচ কোথায় তা তাদের কারোরই জানা ছিল না। ইয়ানের মনে তখন সন্দেহ দানা বাঁধে, নিশ্চয় এদের মধ্যে এমন কেউ একজন লুকিয়ে আছে যে তাদের নিয়ে এই ভয়ঙ্কর খেলা খেলছে। সে সবাইকে সন্দেহের চোখে দেখতে শুরু করে। এরপর ক্লান্ত শরীরে সবাই তখন কিছুটা জিরিয়ে নেওয়ার জন্য ঘুমিয়ে পড়ে, কিন্তু তখনও একজন মানুষ জেগেছিল। সে অন্ধকারের সুযোগ নিয়ে ল্যাবের ভেতর কিছু একটা হন্যে হয়ে খুঁজছে। সে দেয়ালের একটা বড় পোস্টার সরাতেই লুকিয়ে রাখা একটা গোপন ডায়েরি পেয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে গল্পের সবচেয়ে বড় মোড়টা সামনে আসে। এই লোকটি আর কেউ নয়, সে নিজেই ডক্টর কিউ। সে আসলে মরেনি, এতদিন ধরে মরার নাটক করে এসেছিল, আর সেই দামি জাহাজটি ছিল তারই। এবং এতক্ষণ পর্যন্ত যা কিছু হয়েছে সে সবকিছুর পেছনে সে নিজেই ছিল। জাহাজের স্টাফ আর চালককে সে নিজেই শেষ করেছে, যাতে জাহাজটি এই দ্বীপের কাছে এসে ভেঙে পড়ে। তখন আমরা জানতে পারি ডক্টর কিউ আসলে এই দানব সাপটাকে মারতে চায়নি, বরং ওটাকে নিজের কবজায় আনতে চেয়েছিল, কারণ সাপটি তারই তৈরি। ধীরে ধীরে চারপাশ পাল্টে যায়। ইয়ান ল্যাবের ভেতর হাঁটতে হাঁটতে একটা মস্ত বড় সুড়ঙ্গের মতো জায়গায় চলে আসে। সেখানে হাজির হয় সেই ভয়ঙ্কর প্রকাণ্ড সাপটা, যেটা জাহাজের আগুন থেকেও বেঁচে গেছে। সাপটা বেশ ভালো করে বুঝেছিল যে এই ইয়ানি তাকে মারার চেষ্টা করেছিল। পুরনো রাগের জেরে সাপটা ইয়ানের উপরে হামলা করে। ইয়ানকে রক্ষা করতে তার বন্ধু জো এক অদ্ভুত কাজ করে ফেলে। সে নিজের প্রাণের মায়া ছেড়ে সাপ আর ইয়ানের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ে, যার ফলে ইয়ান ওখান থেকে সরে যাওয়ার সুযোগ পায়। ধাক্কা লেগে ইয়ান যখন সুড়ঙ্গের বাইরে গিয়ে পড়ে, তখনই ল্যাবের স্বয়ংক্রিয় ভারী লোহার গেটটা আচমকা বন্ধ হয়ে যায়। জো সেই রাক্ষসে মনস্টারের সাথে ভেতরে বন্দী হয়ে পড়ে। নিজের বন্ধুকে উদ্ধার করতে না পেরে ইয়ান কান্নায় ভেঙে পড়ে। তার মনে হচ্ছিল জো হয়তো আর বেঁচে নেই। এই মস্ত বড় শোকের মধ্যে লি সেখানে এসে হাজির হয়। সে ইয়ানকে শক্ত করে ধরে আর বোঝাতে শুরু করে। ঠিক ওই মুহূর্তে ঘটে এক অদ্ভুত কাণ্ড। তাদের হাতের সেই ওয়াকিটকিটি সচল হয়ে যায়, আর ওপাশ থেকে কথা শোনা যায়। শেষমেশ তারা যে সাহায্যকারী দলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল তাদের তরফ থেকে সাড়া আসে। ওয়াকিটকিতে বলা হয় পরদিন সকালেই তাদেরকে ফিরিয়ে নিতে একটা টিম ওই দ্বীপে এসে নামবে। তখন এই শেষ খবরটুকু শুনে মরণের মুখে থাকা মানুষগুলোর মনে যেন আবার নতুন আশা ফিরে আসে। ওই সময় আমরা ইয়ানকে দেখতে পাই। তার মনে কিন্তু কোনো উল্লাসে ছিল না, উল্টো তার ভেতরে তখন দাও দাও করে বদলা নেওয়ার ইচ্ছা কাজ করছে। সে চড়া গলা সবাইকে সাফ জানিয়ে দেয়, যতক্ষণ না ওই জানোয়ারকে খতম করা হচ্ছে আমরা এই দ্বীপ ছেড়ে এক পাও নড়ছি না। জো আর বাকি সবার মৃত্যুর শোধ তাকে নিতেই হবে। ইয়ান জলদি একটা দারুণ বুদ্ধি খাটায় এবং সেই মতো সাপটাকে বাগে আনার জন্য সবার মধ্যে কাজ ভাগ করে দেয়। কিন্তু ঠিক তখনই ডক্টর কিউ তার আসল শয়তানি রূপটা বের করে আনে। প্ল্যান খাটানো মুহূর্তে ইয়ানকে একা পেয়ে সে পেছন থেকে হুট করে ছুরি দিয়ে তার উপরে হামলা করে। ডক্টর কিউ চেয়েছিল যে কোনো উপায়ে তার নিজের হাতে বানানো সে বড় সাপটাকে রক্ষা করতে, কিন্তু ইয়ানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে একজন ওস্তাদ লড়াকুর মতো ডক্টর কিউর উপরে পাল্টামার শুরু করে এবং তাকে বেশ ভালো মতোই জখম করে দেয়। রক্তাক্ত অবস্থায় জখম হয়েও ডক্টর কিউ পাগলের মতো হাসতে থাকে। সে চিৎকার করে বলতে থাকে তাদের এই দ্বীপে আসা থেকে শুরু করে সবকিছু ছিল তার চাল। সে এই দানব সাপের জন্ম দিয়েছে, সেই তার সবকিছু। কিন্তু ঠিক তখনই ল্যাবের স্বয়ংক্রিয় গেটগুলো খুলে যায় এবং সেই মস্ত বড় সাপটি সামনে এসে হাজির হয়। ডক্টর কিউর দিমাগ ছিল সে এই সাপটাকে বানিয়েছে, তাই সে তাকে নিজের ইশারায় চালাতে পারবে। সে বুক ফুলিয়ে সাপটার দিকে এগিয়ে যায়। 1 সেকেন্ডের জন্য মনে হচ্ছিল সাপটা বুঝি তার সামনেই থমকে দাঁড়িয়ে গেছে, কিন্তু পর মুহূর্তেই ডক্টর কিউর দিমাগ ধুলোয় মিশে যায়। সাপটি এক কামড়ে তার নিজের মালিক ডক্টর কিউকে আস্ত গিলে ফেলে। যে জানোয়ারকে সে নিজেই বানিয়েছিল শেষমেশ তাকে তার তৈরি করা জিনিসের শিকার হতে হলো। এবার পালা ছিল ইয়ানের। মরণের মুখে দাঁড়িয়ে সে এক মস্ত বড় ঝুঁকিপূর্ণ খেলা শুরু করে। সে সাপের পুরো নজর নিজের দিকে টেনে নেয় এবং তাকে পেছনে তাড়া করে নিয়ে যায় এক উঁচু পাহাড়ের মাথায়। সেই পাহাড়ের ঠিক নিচে গভীর খাদে ঘুমিয়েছিল সেই রক্তখেকো পাথরের রাক্ষসগুলো।
পাহাড়ের একদম উঁচুতে পৌঁছে ইয়ান হঠাৎ থেমে যায় এবং আগে থেকে আনা একটা রক্তের বোতল নিচের খাদের ভেতরে ছুঁড়ে মারে। রক্তের সে কড়া গন্ধ পাওয়া মাত্রই নিচের শত শত অন্ধ রাক্ষস পাগল হয়ে ওঠে। এদিকে সাপটা ইয়ানকে শেষবারের মতো মুখে পুরে নেওয়ার জন্য যখনই তেড়ে আসে, ইয়ান ঠিক তখনই সরে যায় এবং সাপটাকে সজোরে নিজের গভীর খাদের মধ্যে ফেলে দেয়। নিচে পড়তে না পড়তেই সেই পাথরের দানবগুলো এই বিশাল সাপের উপরে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় এই দুই ভয়ঙ্কর প্রাণীর দলের মধ্যে এক রক্তক্ষয়ী মরণ যুদ্ধ। হাজার হাজার অন্ধ রাক্ষস সাপটাকে চারপাশ থেকে কামড়াতে শুরু করে। যন্ত্রণায় ছটফট করতে করতে বিষাক্ত সাপটি বিকট চিৎকার জুড়ে প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা চালায়, কিন্তু ওই হিংস্র বাহিনীর একজোট আক্রমণের মুখে শেষমেশ তাকে হার মানতেই হয়। আর এভাবেই সে অভিশপ্ত দ্বীপের ত্রাস ভয়ঙ্কর দানব সাপটার খেল খতম হয়। পরদিন সকালে আকাশ পরিষ্কার হয়, নতুন সূর্য ওঠে। সোনালি রোদের আলোয় দেখা যায় ইয়ানকে। সে, লি আর বেঁচে যাওয়া মানুষগুলো সাগরের পাড়ে দাঁড়িয়ে আছে। আর একটু দূরেই দেখা যায় একটা উদ্ধারকারী জাহাজ। জাহাজটি এগিয়ে আসতে দেখে সবার মনে যেন এক নতুন জীবনের আশা জেগে ওঠে। আর এভাবেই এই দানব সাপের মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটি তা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না। আর তোমরা কোন ধরনের মুভি এক্সপ্লেন দেখতে চাও তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমি চেষ্টা করব তোমাদের পছন্দের মুভিগুলো এক্সপ্লেন করার। খোদা হাফেজ।